দর্শক, অনেক শুভেচ্ছা জানাচ্ছি নন্দন টেলিভিশনের মজমার বিশেষ অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি দিলারা নাহার বাবু। আজকে মজমায় যে বিশেষ মানুষটিকে নিয়ে এসেছি, তার সঙ্গে আমাদের হৃদয়ের, মননের, আত্মার, সঙ্গীতের এক গভীর সম্পর্ক। সুরের ও বাণী দিয়ে আমারে তুমি ছুঁইয়াছিলে। সত্যিকার অর্থে যারা ছুঁইয়া যায় হৃদয়, যার সুরে উড়ে আসে এক ঝাঁক পাগলা হাওয়া, আকুল করে তোলে এই হৃদয়, মনে হয় যেন কারো প্রতীক্ষায় ছিলাম হাজারো বছর। একজন সুরকার, একজন গীতিকার, একজন প্রতিভাদীপ্ত সঙ্গীত পরিচালক তানভীর আলম সজীব। সজীব, কেমন আছো? এই তো হলো। এত কথা বললে আমার ব্যাপারে আমি অতখানি ডিজার্ভ করি কিনা এখনো জানি না, কিন্তু না, আমার কাছে তুমি একজন অনেক অনেক প্রিয় শিল্পী। তুমি আমি একটা তোমার ভক্ত। এই যে তোমাকে হঠাৎ করে পাওয়া আজকে, এই পাওয়াটার পিছনে ছিল একটা কারণ। তোমার ছোট ভাই, অত্যন্ত তোমার ছোট প্রিয় ভাই তানজির আলম রাজীব রাজীব, মিলে মিলে ফেলি আমরা সবসময়, যাকে আমরা ওয়ান অ্যান্ড অনলি রাজীব বলেই আমাদের এখানে ডাকি, খ্যাত একজন ওয়ান অফ দ্য বেস্ট ড্রামার। তার জন্মদিনে তুমি হঠাৎ করেই তাকে সারপ্রাইজ দিতে, অনেকটাই নারীর টানে, মনের টানে, প্রাণীর টানে, ভালোবাসার টানে, বাবা মার টানে সেই 7 সমুদ্র পার করে ছুটে এলে। কেমন একটা ফিলিংস এটা, এই বন্ডসটা একটা দারুণ, একটা ভালো লাগে তোমার? সবসময় মিস করি। টরন্টো ইজ অলওয়েজ মাই সেকেন্ড হোম। আর বাবা মা যখন আছে তখন ওই যে একটা বলে যে নারীর টান, ওটা তো থাকেই। তো রাজীবকে সারপ্রাইজ করতে আসা, আসলে ওই জন্য কাউকে জানায়নি। আর সারপ্রাইজ যেহেতু সাকসেসফুলি হয়েছে, ভালো লাগে। ভালো লাগলো, এবং সেই সাথে ঈদটাও করে যেতে পারলে বাবা মার সাথে এখানে, এটাও একটা অনেক বড় পাওয়া কিন্তু, না? অনেকদিন পর যখন আমার মাঝে মাঝে মনে হয় যে মনে কোনো রং নেই, সুরে কোনো ঢংও নেই, তখন সেই সময় তোমার গানগুলো দারুণভাবে মুগ্ধ করে, ভালো লাগায় ভরিয়ে দেয়। তুমি আসলে অনেক ভালো শিল্পী, হয়তো তোমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। তারপরেও আজ এই যে অবস্থানে আছো, এতটা দূর যে একলা চলে এলে বা আসছো, এর পিছনে তোমার কি, কার প্রেরণা, কিভাবে, কি ভালোবাসায়? অনেক রকম। প্রথমত গান বাজনার ভালোবাসা, যেটা জেনেটিক্যালি পাওয়া, বাবা মার কাছ থেকে পাওয়া। বাড়িতে পরিবেশটা তো সেরকমই সবসময়, তোমরা জানোই। তো সেই জায়গার থেকেই যাওয়া, গান বাজনায় আসা, গান করা, কম্পিটিশনে গান করা ছোটোবেলা থেকেই শুরু। মেইন ইন্সপিরেশন গান ইটসেলফ, হ্যাঁ, সুর ইটসেলফ। হ্যাঁ, ওটা বড় হয়ে আরও বেশি বুঝেছি। ধরো বুলবুল একাডেমিতে মা জোর করে নিয়ে গেল, আমাকে বললো তুমি রবীন্দ্রনাথ শিখবে না নজরুল শিখবে। আমি বলছি নজরুল শিখবো। কেন? কারণ ওই যে সুরের মধ্যে এরকম এরকম হয়। কারণ নজরুলের কথা বোঝার তো আমি তখন ক্লাস 6-এ পড়ি। তো গ্রেড 6-এর একজন বাচ্চার তো নজরুলের কথার ডেপথ বোঝার কথা না, কিন্তু সুরের ডাইনামিক্সটা তখন আমাকে টেনেছে। তখন থেকে নজরুল গাই বলে সেমি ক্লাসিক্যাল পছন্দ। সেই দিক থেকে বিভিন্ন রকমের এক্সপ্লোরেশন যখন করি গান বাজনায়, তখন আমার ওই ক্লাসিক্যালটা টানে। হ্যাঁ, আমার খালু আমাকে এদিকে খুব বেশি ইন্সপায়ার করেছিলেন একটা সময়। পণ্ডিত অজয় চক্রবর্তীর গান যখন প্রথম বেরিয়েছে, ঢাকায় এসছে, উনি এই জায়গাটাকে আমাকে ইন্ট্রোডিউস করিয়েছেন। দীপক, উনি অসম্ভব ভালো তবলা বাজাতেন, দীপক খালু। অনেক আর্লি, অ্যাট দ্য এজ অফ 36 হি প্যাসড অ্যাওয়ে। এরকম যেরকম হেসে হেসে তবলা বাজাতেন, যেরকম গান শুনতেন এবং শোনাতেন, গান শুনতে হয় কীভাবে আমি ওনার কাছে শিখেছি। হ্যাঁ, তো তারপর থেকে তো শুরুই, মানে অনেক আগের থেকেই শুরু, বিভিন্ন জায়গায় বাজানো, বিভিন্ন বড় বড় মানুষের সাথে বাজানোর একটা সৌভাগ্য হয়েছে। সে তাদের কাছ থেকে শেখা, মানে মান্নাদের মতন একজন মানুষের সাথে আমি প্রায় 2.5 বছর কিবোর্ড বাজিয়েছি। উনি যখন এখানে ট্যুর করতে আসতেন, নিউ ইয়র্কে ট্যুর করতে আসতেন, আমি বাজাতাম ওনার সাথে। এইটা একটা। পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে সান্নিধ্য পেয়েছি, শিপ্রা বসুকে পেয়েছি, হোমেন দিদিকে পেয়েছি, হেমন্ত শুক্লা, এরকম আরও অনেকে। হ্যাঁ, তো ওই ইন্সপিরেশনটা রয়েই গেছে, একটার পর একটা হয়েছে। পারফরমেন্সের কারণে বলো, বিভিন্ন জায়গায় নিজের গাওয়ার কথা বললো, সব জায়গার থেকেই গানটা বা সুরটা ইটসেলফ আমাকে ড্র্যাগ করেছে বেশি বেশি। সো তারপরে তো ভেসে যাওয়া। আসলে ওদের সঙ্গীত পরিবারে তোমার জন্ম,
একদম সুরডোরে বাঁধা, মানে তোমাদের পুরো ফ্যামিলিটাই না, শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে নজরুলগীতি থেকে শুরু করে যে কোনো সুরই তোমাকে আমাদেরকে দারুণভাবে আকৃষ্ট করে। এই যে বাংলাদেশে আমি গেছি প্রায় 10 বছর আছে, 10 বছরের বেশি। আমাকে বাবা মা যদি না ছাড়তো, ওই সাপোর্টটা যদি আমি বাবা মার কাছ থেকে না পেতাম, আমি কিন্তু ফ্যামিলির বড় ছেলে। হ্যাঁ, আমার বাবা মা বুঝেছে বলেই ছেড়ে দিয়েছে যে না, তোমার যেই জায়গায় তোমার যেতে পছন্দ, যেই জায়গাটা থাকতে পছন্দ, যে কাজটা করতে পছন্দ, সেটা যদি করতে পারো, দ্যার ইজ নাথিং লাইক ইট। আসলে আমাদের মনের দেয়ালটা যদি ভেঙে ফেলতে পারি, অনেক দূর এগিয়ে যাওয়া যায়, এটা তো সত্যি কথা। তুমি তোমার যে গান, অনেক কাজ করছো এখনো, তুমি নিরন্তর কাজ করে যাও, সেটা আমি জানি, প্রতিদিন কাজ করে যাও, তো অনেক অ্যালবাম করছো। তোমার এইসব গানের যে অ্যালবাম, সবসময় গানগুলি যে গাও যখন, আমার কাছে মনে হয় কি তুমি একটু, তোমার গানের মধ্যে একটা কেমন যেন একটা আলো ছায়া, একটা রহস্যময় একটা খেলা করে, একটা আলো আধারি ছায়া ছায়া থাকে, একটু তুমি অন্যদের চেয়ে একটু অন্যরকম করে গাও, তোমার একটা আলাদা বৈশিষ্ট্য আছে। কি করে, কেমন করে সেই আনন্দ ইয়েটা ওইটা করো? ওইটার ওই গানটা গাইতে গাইতে হয়। একটা গানকে শিখলে, কথা মুখস্থ করলে, তারপরে সুরটাকে মাথার মধ্যে নিয়ে যদি তুমি গাও, তাহলে সেটা হবে ওই গানটা যেভাবে শুনেছো সেটার একটা কপি করা, সেটা তোমার হলো না। আমি যদি এখন গাই, তুমি বলছিলে ধরো চোরে ও বনের মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে, এভাবে গাওয়া যায়। সুরে ও বনের মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে, গাওয়া যায়। এক একজনের গায়কই এক এক রকম হয়। এবার তুমি যেটা বলছিলে ছুঁয়ে যায় কেন, আমি যদি কাউকে চিন্তা করে ব্যাপারটা ভাবি, গানটা গাইবার চেষ্টা করি, যে গানটা লিখেছেন তাকে ভেবে যদি আমি গানটা গাই, যে সে আসলে কোন জায়গা থেকে কাকে ভেবে গানটা গেয়েছে, তাহলে হয়তো আমার গায়কিটা অন্যরকম হয়ে যাবে। একইভাবে ধরো একই গান, পনি জাগরে নে সানে পম বগ বনি জাগরে নে নে পসা রে 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 নে পসা রে সা, সুরে ও বনের মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে, সুরে ও বনের অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, অনুরাগ কুম কুম দিলে দেহে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়াছিলে। সত্যি তোমার সুর যে আসলে হৃদয়ে ছুঁয়ে যায়, আমি তো মনে করি অনেকটাই আমাদের দেহে মনে নেশার মতো ছুঁয়ে যায়। তুমি আমাদের এত কাছের মানুষ, সেজন্য তোমার সঙ্গে একটু বলে নিই দর্শক, আমাদের শিল্পী ছোটবেলা থেকে জিতে নিয়েছেন নতুন করে পুরস্কার। 1988 সালে জিতে নিয়েছেন নজরুলগীতিতে জাতীয় পুরস্কার, এবং 1988-89 থেকে জিতে নিয়েছেন ব্রিটিশ কাউন্সিল কালচারাল কম্পিটিশন পুরস্কার এবং বগুড়া সাংস্কৃতিক পুরস্কার। ইতিমধ্যে জিতে নিয়েছেন সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পুরস্কার। এছাড়াও তার ঝুলিতে রয়েছে ছোট বড় হাজারো পুরস্কার, যে পুরস্কারের কোনো শেষ নাই। তোমাকে দেখলে আমার একটা কথা, একটা আমাদের কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের যে কবি আছেন, তার একটা কবিতার একটা প্রিয় লাইন মনে পড়ে, যুবক তোমার যুগল চোখে অনাদিকালের ক্লান্তি, কোনো কোলাহল নেই, পতনের কোনো নিনাদ নেই, বিক্ষত বুকে থেতলে থাকে আনন্দহীন কোনো কথা। বড় বেশি আত্মকেন্দ্রিক তুমি, বড় বেশি আত্মভোলা তুমি, বড় বেশি আত্মঘাতী তুমি। কেন? তুমি কি কোনো দুঃখ বয়ে বেড়াও? তোমাকে দেখলে কেন এরকম মনে হয়? দুঃখ সবারই থাকে, আত্মকেন্দ্রিক সবাই। আমি শুধু স্বীকার করি যে আমি আত্মকেন্দ্রিক।
যে কোনো জায়গায় মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি এটা বিশ্বাস করি যে আমি ভালো না থাকলে আমার আশেপাশের কাউকে আমি ভালো রাখতে পারবো না। সো আমাকে আগে ভালো থাকতে হবে। আর আমাকে ভালো রাখে মিউজিক ইটসেলফ। গান, সঙ্গীত ভালো রাখে, আর অন্য কিছু খুব একটা ভালো রাখে না। হ্যাঁ, সেই জায়গা থেকেই আসলে আর সেই জন্য হয়তো তুমি এত সুন্দর করে গান গাও, আমাদের হৃদয় ছুঁয়ে গান গাও, চেষ্টা গভীর করে। করি, চেষ্টাটাই করে যাচ্ছি। আর কিছু জানি না, বাকি ভালো লাগা মন্দ লাগাটাও কিন্তু আসলে আপেক্ষিক। যে যার জায়গা থেকে আমার গান শুনছে, কেউ গাড়িতে শুনছে, কেউ বাড়িতে শুনছে, কেউ বাথরুমেও হয়তো শুনছে। হ্যাঁ, হ্যাঁ, তো সেই জায়গা থেকে এক একজনের এক এক রকমভাবে এক একটা গান ভালো লাগে। তো আমি সেটা মাথায় রেখে প্রথম থেকেই আমি ঢাকা যাওয়ার পর থেকে আমার অ্যালবাম করা শুরু, মানে বড় হওয়ার পরে। ছোটবেলায় অ্যালবাম বেরিয়েছে অনেক আগে, সেই টোনাটুনির সময়। টোনাটুনির ছড়ায় বর্ণমালার ক্যাসেটগুলো আমার গাওয়া, প্রথম থেকে শুরু করে সবগুলো, অনেকগুলো, পাঁচটা অ্যালবাম ছিল আমার গাওয়া আর কি। অনেকেই গিয়েছি আমরা। যেটা বলছিলাম যে বড় হওয়ার পরে যেগুলো অ্যালবাম করেছি, মানে ঢাকায় ফেরত যাওয়ার পরে, সেই অ্যালবামগুলোতে আমার মাথায় কেন জানি খেলেছে যে এক একটা মানুষ তো এক একটা মাইন্ড ফ্রেমে চলে, তাই না? সবার সবসময় ভালো সময় যাচ্ছে না, বা সবার সবসময় খারাপ সময় যাচ্ছে না। তো আমরা গান বাজনাটাকে যেহেতু বিনোদন, এখনও বিনোদনের জায়গাটায় আছে গান বাজনা নিয়ে অনেক বেশি ভাববার সময় কারণে শুনলে ভালো লাগছে বা খারাপ লাগছে দুটো, বা আমার মন খারাপ, আমি মন খারাপের সাথে গানটাকে রিলেট করতে পারছি, বা আমার মন ভালোর সাথে গানটাকে রিলেট করতে পারছি, তাই শুনছি। তো সেই জায়গা থেকে চেষ্টা করেছি আমার প্রথম অ্যালবামটা ওরকম করার, তারপর থেকে প্রায় সবগুলো অ্যালবাম, যে যদি 10টা গান হয় একটা অ্যালবামে, 10টা গান 10 রকম হবে, একরকম হবে না। কারণ আমি যাকে খুব বেশি ছোটবেলা থেকে ফলো করি সে হচ্ছে কাজী নজরুল ইসলাম, এবং তার ওই সময়ের লেখা সুর করা কোনো গানই একটার সাথে একটার কোনো মিল নেই। কারণ সে একজন নিজে স্রষ্টা, তার এক একটা মাইন্ড ফ্রেমে এক একটা গান লেখা বা এক একটা সুর তৈরি করা তো একরকম হওয়ার কথা না। আমার তাই মনে হচ্ছে যে যদি আমার একটা গানের সাথে আরেকটা গানের কোনো মিল পাই, কখনো মিল পেয়েছি হয়তো, তখনই আমি ওই গানটার কথা বদলিয়ে দিয়েছি, সুর চেঞ্জ করে ফেলেছি। আমার একরকম ভালো লাগে না গান তৈরি করতে। তো সেই জায়গা থেকে বৈচিত্র্যটা রাখার চেষ্টা করি। তুমি যে কি অসম্ভব সুন্দর করে, আমি যখন কানাডায় আসলাম প্রথম প্রথম তোমাকে দেখলাম, তোমার গান শুনলাম, আমি মুগ্ধ হয়েছিলাম। সেই ছেলেটাকে, এর গান অনেক শুনতে হবে। তো ওয়েট করতে পারছি না, আরেকটা তোমার গান শুনতে চাই, শোনাও না। আমার প্রথম অ্যালবাম থেকে গাই। সগমদ পদ মপগম রে রে গ রে গম পগম রে স রে নি স দ নি দ পদ স গ রে রে দ স। রাতের আকাশ যেন ডাকে, রাতের আকাশ যেন ডাকে, পিয়ার বিরহে মন ডুবে থাকে, পিয়ার বিরহে মন ডুবে থাকে, রাতের আকাশ। চাঁদের আলো হৃদয়ের সুর, চাঁদের আলো হৃদয়ের সুর, যেন তোমাতে হারায় মন বহুদূর। চাঁদের আলো হৃদয়ের সুর, যেন তোমাতে হারায় মন বহুদূর। এমনে আশা সে ভালোবাসা, এমনে আশা সে ভালোবাসা, সুর খুঁজে মরি
পিয়া পিছু ডাকে সুর খুঁজে মরি পিয়া পিছু ডাকে রাতের আকাশ সগমদা দনিদা মগমনিদা মগম বগমরে দনিদা মগমনিদা মগম জনি দনি সগমা সাপা বাপা গবরে রে সরনে জনি দনি মগমনি নি 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 দনি নি দনি নি দনি নি দনি নি দনি দ মগম দনি স দনি সগমরে রে সরনে দনি দনি দ পদ ম বগমরে রে সরতের আকাশ যেন ডাকে রাতের আকাশ যেন ডাকে। কি যে ভালো লাগলো, ফিরেই আসতে পারছিলাম না। একজন ভালো শিল্পী যারা গান গায়, শুধু গান গাইলেই হয় না, তাদেরকে অনেক কিছু শিখতে হয়, অনেক শিখতে হয়, অনেক জানতে হয়, অনেক শুনতে হয় অনেকের কাছে। সেই জন্য তুমি কি কি করো এখন? গান বাজনাটা আমার কাছে হচ্ছে, যারা গান গাইতে চায় সেটার 80% হচ্ছে লিসনিং, শোনাটা, শুনতে হবে। বাকি 20% তোমার ডেলিভারি। অনেক বেশি এক্সপেরিয়েন্স ছাড়া মানুষ তো তার এক্সপেরিয়েন্সের বাইরে কিছু করতে পারে না, তাই না? অশরীরী কোনো শক্তি দেওয়া হয়নি মানুষকে। মানুষ কিন্তু ম্যাজিক জানে না, গলা বিশেষ করে কিন্তু ম্যাজিক্যালি হয় না। গিফটেড থাকতে হয়, মানে গিফটেড কিছু কিছু জিনিস থাকতে হয়, খোদা প্রদত্ত যেটা আমরা বলি, আল্লাহর দান, সেটা থাকতেই হয়। কারো আঁকার হাত ভালো, কারো লেখার হাত ভালো, কারো গলা ভালো, কারো চোখ ভালো। যারা আজকে তোমাকে আমাকে দেখাচ্ছেন, ক্যামেরার পেছনে যারা আছেন, তাদের চোখ ভালো বলেই কিন্তু তারা ক্যামেরার পেছনে আছেন। আমাদের দেখতে কতটা ভালো লাগছে তারা বুঝবেন, কিন্তু আমরা বুঝবো না। তো সেই জায়গার থেকে তারা সেজন্যই ক্যামেরার পেছনে। তো আমি অন্যান্য কাজের চাইতে হয়তো গানটা ভালো গাই, অন্যান্য সব কিছুর চাইতে, লেখার চাইতে, সুরের চাইতে, বা যাই বল, ফুটবল খেলার চাইতে, ডাক্তারি করার চাইতে, হয়তো আমার গলাটা বেটার অন্য কিছুর চাইতে, সেজন্য আমি গান গাই। এবার ওটা আমি বুঝলাম, বুঝে যদি মানে হ্যাঁ আমি খুব ভালো গান করি, ঠিক আছে, আমার আর কিছুই করতে হবে না, সেটাও ঠিক না। তোমাকে তো কিছু একটা দেয়া হয়েছে, তো সেটাকে তুমি তো শান দিতে হবে। সো প্র্যাকটিস দরকার। একটা খুব ধারালো চাকু যদি তুমি ফেলে রাখো, ওটাতে মরচে পড়ে যাবে। হ্যাঁ, তো সেটাকে শান দিতে হয়, চাকুটা ইউজ করতে হয়, তাছাড়া ওর ধার থাকে না। তো সেরকম গলার রেয়াজ করতে হবে, সেটা গান করে হোক, যেভাবে হোক, গলাটাকে সবসময় রানিং অবস্থায় রাখতে হয়। গাড়ির মতন, গাড়ির অয়েল চেঞ্জ করো না, সো সেরকম শরীরটাও তো একটা মেশিন। সো ওইটা দরকার, রেয়াজ করতেই হবে। সবসময় যে আমি রেয়াজ করতে পারি সেরকম না, অনেক সময় মিস হয়ে যায়, অনেক সময় ভুল হয়ে যায়। তখন সেটা আমি টের পাই আমার গলায় পারফরমেন্স করতে গেলে। অন্য কেউ হয়তো টের পাচ্ছেন না, আমি পাচ্ছি যে আমার কালকের চেয়ে আজকে গানটা একটু ঠিক মতন কেন জানি হলো না, তখন খুব মন খারাপ হয়। গোলটা হচ্ছে যে গতকালকের চাইতে আজকে একটু বেটার গাইবো, আজকের চাইতে আগামীকালকে আরও বেটার গাইবো। সেটা যদি না হয় তাহলে গান বাজনা করা উচিত না। কম্পিটিশনটা নিজের সাথে। তার মানে তোমার এখনো অনেক অতৃপ্তি আছে, অবশ্যই। আরো অনেক কিছু তোমার অবশ্যই সেটা পাওয়ার আছে, দেওয়ার আছে। হ্যাঁ, অবশ্যই এটা থাকতেই হবে। এই ড্রাইভটা না থাকলে তো আমি গান বাজনা করতে পারবো না, বা অন্য কেউ কারো প্রফেশনে চলতে পারবে না। তুমি যদি তোমার কাছে, নিজের কাছে যদি হোপটা না থাকে যে আমি কালকে আরো ভালো গাইবো বা আরো ভালো কাজ করব, তাহলে তুমি চলতে পারবে। তুমি যদি মনে করো যে তুমি সব কিছু পেয়ে গেছো, ইউ আর ডান, ইউ হ্যাভ এভরিথিং, না, তাহলে তো তুমি শেষ, তোমার কাজ শেষ পৃথিবীতে, তুমি এবার মরে যাও। সেটাই। দর্শক, কিছু কিছু গান আছে যেটা শুনলে মনে হয় আরো কিছুক্ষণ শুনি, আরো কিছুক্ষণ অনুভব করি হৃদয় দিয়ে। তেমনি আমাদের শিল্পীর বেশ কিছু প্রিয় গান আছে, চলুন আমরা একটু দেখে আসি। তুমি আবার এসো ফিরে,
এক হারানো মনের কিনারে ওই স্মৃতির আলো জেলে অবসাদ ছায়া ঘিরে তুমি আবার এসো ফিরে। দূরে কেন থাকো যে বারে বারে, নীরব মনের নদীর তীরে তীরে ঘুরে। দূরে কেন থাকো যে বারে বারে, নীরব মনের নদীর তীরে তীরে ঘুরে। গোধূলি রঙে রঙে রাঙিয়ে নিয়ে মানুষী ছবি তোমার উদাসী প্রাণে। গোধূলি রঙে রঙে রাঙিয়ে নিয়ে মানুষী ছবি তোমার উদাসী প্রাণে। পিছু ফিরে দেখি সোনালি দিনের আলোয় মরেছে আধারে তুমি আবার এসো ফিরে। এক হারানো মনের কিনারে ওই স্মৃতির আলো জেলে অবসাদ ছায়া ঘিরে তুমি আবার এসো ফিরে। আজ আমরা শিল্পী শুনবো আমরা অনেক কথা, আজকের কথা, তার অতীতের কথা, তার ঝকঝকে সোনালি দিনের কথা, তার সঙ্গীতের সঙ্গে বসবাস করার কথা। তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক সঙ্গেই থাকবেন।